ডেন্টাল ইমপ্ল্যান্ট। এই ডেন্টাল ইমপ্ল্যান্ট বিষয়টা ডেফিনিটলি কেউ সৌন্দর্য বাড়ানোর কারণে করেন, কেউ সত্যিই প্রয়োজনে করেন। এবার সেক্ষেত্রে ধরুন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে বা যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে এটা কতটা সেফ? আর এটা কি পেইনফুল? একদমই পেইনফুল নয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট যে সাবজেক্টটা, সেটা আমাদের যারা ওরাল সার্জন, ওরাল ম্যাক্সিলো সার্জন, তার সঙ্গে কিছু প্রস্থোডন্টিস্ট বলে একটা স্পেশালাইজেশন রয়েছে, পেরিওডন্টিস্ট বলে স্পেশালাইজেশন রয়েছে। তো অনেকেই এই সাবজেক্টটা প্র্যাকটিস করে। তো তার মধ্যে শুধু সার্জিক্যাল পার্টে যদি কোনো নিডেড হয় তখনই আমাদের রোলটা থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, ইমপ্ল্যান্ট কার ক্ষেত্রে আমি বসাবো, কার ক্ষেত্রে বসাবো না, কিছু তো অবশ্যই নিয়মকানুন রয়েছে। তো ডায়াবেটিস পেশেন্ট যদি কন্ট্রোলড হয় তাহলে তার ক্ষেত্রে কোনো প্রবলেম নয়, কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট ইগনোর করাটাই ভালো। এবং যারা হচ্ছে মুখের হাইজিন মেনটেন করে না, তাদের ক্ষেত্রেও ইমপ্ল্যান্ট কিন্তু খুব একটা সাকসেসফুল নয়। পরবর্তীতে তার ইমপ্ল্যান্টের চারপাশে একটা ইনফেকশন হয়ে কিন্তু সেটা নষ্ট হতেই পারে। কিন্তু ইমপ্ল্যান্ট যদি আমি বলি যে একটা সাকসেসফুল ট্রিটমেন্ট কিনা, অবশ্যই সাকসেসফুল ট্রিটমেন্ট, এবং তাতে পেশেন্টের আগের যে চেবানোর পাওয়ার তার প্রায় 80% সে ফিরে পায়। তার মানে বলছেন যে এটা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, সঙ্গে যদি ঠিকভাবে মেনটেন আমরা করতে পারি তাহলে তার যে মানে কর্মক্ষমতা, মানে তাদের ফাংশনাল। যে ফাংশনাল সেই জায়গাটা বোথ ওয়েতেই সেটা মেনটেন হওয়া সম্ভব। একদমই সম্ভব। বোথ ওয়েতেই মেনটেন হওয়া সম্ভব। হুম। এবার সেক্ষেত্রে আপনারা কিভাবে এই দুটোকে ব্যালেন্স করে তাদেরকে পরামর্শ দেন? তারা কি করে হাইজিনটা মেনটেন করবে তার কি পরামর্শ থাকে? ধরুন এই মুহূর্তে যিনি এই অনুষ্ঠানটি দেখছেন, হ্যাঁ, তিনি হয়তো সেটা করেছেন কিন্তু সেইভাবে গাইডেড নয়। তাদের জন্য যদি আপনি কিছু টিপস দেন। সঠিক ব্রাশিং যে পদ্ধতি, সেটা মেনটেন করতে হবে। রেগুলার ব্রাশিং, টাইমলি ব্রাশিং, ফ্লসিং, এগুলোর মাধ্যমেই ওরাল হাইজিনকে মেনটেন রাখা যায়। হ্যাঁ, কিন্তু খাবার খাওয়ার পরে মুখকে পরিষ্কার রাখা, সেটা যাতে সেখানে না থাকে, বা মুখের মধ্যে যে কোনো কারণে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে ইগনোর না করে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করা, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটার পর কতদিন পর পর্যন্ত একজন ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থাকতে হয় পেশেন্টকে? নর্মাল নিয়ম অনুসারেই যে কোনো প্রসিডিওরের এভরি 6 মান্থস একটা ফলো আপ করা উচিত। সেটা ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও সেম। একটা সিম্পল কোয়েশ্চেন, ধরুন আমার মুখে ঘা হলো একটা, আমি প্রাথমিকভাবে কোনো, আপনি যেমন বললেন প্রথমে ঘরোয়া টোটকা, তারপরে পাড়ার ডাক্তারবাবু ইত্যাদি দেখানোর পর 15 দিন থেকে 20 দিন হয়ে যাচ্ছে, 1 মাসের কাছাকাছি হতে চললো। বিভিন্ন রকমের ওষুধ টষুধ খেয়ে যা যা চেনা এখন তো আমরা সবই জানি মোরলেস, সব কিছু করে দেখলাম যে ঘাটা সারছে না। আপনার কাছে গেলাম, আপনি কি কি চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাবেন? প্রথমেই বলবো যে ঘাটা যখন 2 সপ্তাহ ধরে শোকাচ্ছে না, তখন যখন প্রথম পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন আমরা নর্মাল ক্লিনিক্যালি ঘায়ের কি স্ট্যাটাস সেটাকে প্রথমে দেখব, যে সেটা কি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনের মধ্যে আছে। আমরা ঘায়ের বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও দেখে বুঝতে পারি যে এই ঘাটা ক্যান্সারের দিকে যাচ্ছে, নাকি তার কিছু আগের স্টেজে রয়েছে, বা অন্য রকম কিছু ঘা। তো আমার যদি সন্দেহ হয় যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে, তো প্রাইমারিলি আমরা যেটা করি একটা বায়োপসি। সেই বায়োপসির পদ্ধতিটার মধ্যে কিছু আছে ইনসিশনাল বায়োপসি, যে ঘায়ের থেকে অল্প একটু অংশ তুলে নিয়ে আমরা বায়োপসি করব, বা একটা পাঞ্চ বায়োপসি বলে একটা জিনিস হয়, সেটা দিয়ে আমরা হচ্ছে ঘায়ের কিছুটা অংশ তুলে নিয়ে পরীক্ষা করতে পারি। এবং অনেকেই ভাবে যে বায়োপসি করলে বোধহয় ঘাটা ছড়িয়ে যাবে, বা আগে ক্যান্সার ছিল না, বায়োপসি করার পরবর্তী সময় আমার এটা ক্যান্সার হয়ে গেল। ব্যাপারটা একদমই নয়। বায়োপসি যে কোনো রোগের কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য করা হয়। তো সেটা যদি ক্যান্সার নাও হয়, তবু সেটা ক্যান্সার নয় সেইটা বলার জন্য বায়োপসি দরকার। এবার দেখা গেল ওটা ক্যান্সার বেরোলো, বায়োপসি করার পরে ক্যান্সার বেরোলো, তারপরেও অনেক মানুষ মনে করে যে না, আমার ক্যান্সার হতে পারে না, ক্যান্সার হয়নি, আমি ট্রিটমেন্ট করাবো না, বা করালেও অন্য কিছু পদ্ধতি অবলম্বন করব। কিন্তু আমি বলবো যে ক্যান্সার ট্রিটমেন্টের গাইডলাইনটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আজকে এখানে বসেও আমি যে ট্রিটমেন্ট পদ্ধতি ফলো করব, একটা অন্য জায়গায় যেখানে হাই ভলিউম সেন্টার বা ক্যান্সার স্পেশালাইজেশনের শুরু যেখানে, সেখানেও একই গাইডলাইন ফলো করা হয়। তার ফলে পরবর্তীতে আমরা যেগুলো করি, বিভিন্ন রকম স্ক্যান করে ঘায়ের সাইজটা কীরকম, কতটা ইনভেট করেছে চারিপাশে স্ট্রাকচারের মধ্যে, সেগুলো দেখে আমরা প্রাইমারিলি মুখের ক্যান্সারের ক্ষেত্রে যে প্রাইমারি ট্রিটমেন্ট সার্জারি, সেটার একটা প্ল্যান করি।
এখন যদি ঘাটা অনেক বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য যে আমাদের মডালিটিগুলো রয়েছে সেগুলো সাহায্য নিয়ে একটা পর্যায় দাঁড় করিয়ে আমাদেরকে সার্জারিটা করতে হয়। তো এইভাবেই আমরা ধীরে ধীরে ক্যান্সারের পেশেন্টগুলোকে এক্সামিন করি এবং তাকে একটা পূর্ণ ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি, সেইটা খুব ইম্পর্টেন্ট। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.